আসসালামু আলাইকুম। ২০২৩ সালে বেন স্টোকস মাত্র ৬টা টেস্ট ম্যাচে বোলিং করেছিলেন ৩৮ ওভার এবং উইকেট নিয়েছিলেন মাত্র ৪টা, অর্থাৎ ম্যাচ প্রতি তিনি ৬ ওভার করে বোলিং করেছেন। ২০২৫ সালে এখন পর্যন্ত ১০টা টেস্ট ম্যাচে বেন স্টোকস ১৫১ ওভার বোলিং করেছেন এবং উইকেট নিয়েছেন ২০টা, তার মানে ম্যাচ প্রতি ১৫ ওভার করে বোলিং করেছেন। হঠাৎ করেই ২০২৫ সালে এসে বেন স্টোকসের বোলিং স্কিলটা অনেক বেশি মাত্রায় আগের মতো দেখা যাচ্ছে। এর পেছনে কারণটা কি? আমি খুব ইন্টারেস্টিং ৩টা ছবি আপনাদেরকে একটু দেখাই, যে ৩টা ছবিতে আপনারা খুব দৃশ্যমান একটা পরিবর্তন দেখতে পাবেন। ২০১৯ সালে বেন স্টোকসের যখন বলটাকে রিলিজ করছেন, রিলিজিং অ্যাঙ্গেলের সময় তার সামনের পাটা অনেক বেশি মাত্রায় ব্রেসড অর্থাৎ সোজা। ২০২৩ সালে আবার তার সামনের পাটা কার্ভড অর্থাৎ ভাঙা, হাঁটুটা ভাঙা। এর পেছনে কারণটা হচ্ছে ২০২৩ সালে তার একটা নি ইনজুরি হয়েছিল। এরপর থেকে তিনি এরকম ভাঙা হাঁটুতে বোলিং করতেন এবং বোলিং করাটা প্রায় ছেড়েই দিয়েছিলেন, দলের পঞ্চম বা ষষ্ঠ বোলার হিসেবে বোলিং করতেন। আবার ২০২৫ সালে এসে সেই আগের পুরনো ব্রেসড ফ্রন্ট লেগ অ্যাকশনে তিনি ফেরত এসেছেন। আবারও বলি, ২০২৫ সালে এসে আপনারা ছবিটাতেই পার্থক্যটা দেখতে পাচ্ছেন, ৩টা ছবিতেই ২০১৯ সালে ব্রেস্ট ফ্রন্ট লেগ, ২০২৩ সালে হাঁটু ভাঙা এবং ২০২৫ সালে আবারও ব্রেস্ট ফ্রন্ট লেগে তিনি ফেরত এসেছেন। স্কাই স্পোর্টসের এটা একটা চমৎকার অবজারভেশনের জায়গা ছিল বেন স্টোকসকে কেন্দ্র করে। এবারে আমরা স্পোর্টস সায়েন্সের ভাষায় এই জায়গাটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে আসলে কেন ব্রেস্ট ফ্রন্ট লেগের কারণে বেন স্টোকসের আগের মতো বোলিং স্কিলটা ফেরত এসেছে। মানে আগে যখন তিনি একদম প্রপার স্কিলফুল বোলিংটা করতেন, এই যে ব্রেস্ট ফ্রন্ট লেগটা থাকাতে অ্যাডভান্টেজটা পেতেন। মাঝখানে ২০২৩ সালে তার ফ্রন্ট লেগটা যখন ভেঙে যাচ্ছিল, ঠিকঠাক মতো বোলিং তিনি করতে পারছিলেন না বা দলের মূল বোলার হিসেবে তার বোলিং করার জায়গাটাও কমে গিয়েছিল। এখানে আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আসলে কোথায়? স্পোর্টস সায়েন্সের ভাষায় বা স্পোর্টস বায়োমেকানিক্সের ভাষায় এই জায়গাটায় যদি একদম সিম্পল ওয়েতে আপনাকে বলি, তাহলে সিম্পল ওয়েতে যে বিষয়টা খেয়াল করে দেখবেন, যখন তার ফ্রন্ট লেগটা ব্রেসড তখন তার রিলিজিং অ্যাঙ্গেলটা বা রিলিজিং হাইটটা অনেক ওপর থেকে তিনি বলটাকে রিলিজ করছেন। আর যখন তার ফ্রন্ট লেগটা ভাঙা অবস্থায় ছিল অর্থাৎ হাঁটুটা ভাঙা অবস্থায় ছিল, তখন তার রিলিজিং হাইটটা কিন্তু নিচের দিকে। এখন খুব স্বাভাবিকভাবে একটা বিষয় চিন্তা করেন, যখন ওপর থেকে কেউ কোনো কিছু ছোড়ে সেটার ট্র্যাজেক্টরিটা কিন্তু অনেক ওপর থেকে হয়, এবং যখন কেউ নিচ থেকে কোনো কিছু ছোড়ে সেটার ট্র্যাজেক্টরিটা কিন্তু নিচের দিকে হয়। তার মানে ওপর থেকে যখন তিনি ছুটছেন, মানে ফ্রন্ট লেগটা যখন ব্রেসড, যেহেতু রিলিজিং হাইটটা ওপর থেকে, ওই বলটা বাউন্সটা করবে অনেক বেশি এবং সেই সঙ্গে সেটার সিম মুভমেন্টটাও বেশি হবে, যেটা নিচের থেকে যখন সে বলটাকে রিলিজ করা হচ্ছে। এখন নিচের থেকে কখন রিলিজ করা হচ্ছে? যখন তার হাঁটুটা ভেঙে যাচ্ছে। হাঁটুটা ভেঙে যাওয়া মানে তার রিলিজিং হাইটটাও কিন্তু কমে যাচ্ছে। সো আলটিমেটলি ওই সময়টাতে ওই বলটা কিন্তু অপেক্ষাকৃত কম বাউন্স করবে এবং অপেক্ষাকৃত কম বাউন্স করে সেই বলটা আলটিমেটলি সিম মুভমেন্টটা অপেক্ষাকৃত কম হবে। এবারে আমরা যদি আরেকটু ডিটেইলি ব্রেকডাউনটা করতে চাই, তাহলে এখানে কয়েকটা শব্দ আসলে ব্যবহার করতে হবে। নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটা হচ্ছে সুপিরিয়র ফোর্স অ্যাবজর্পশন। সুপিরিয়র ফোর্স অ্যাবজর্পশন এবং এনার্জি ট্রান্সফার। এই যে সুপিরিয়র ফোর্স অ্যাবজর্পশন এবং এনার্জি ট্রান্সফারটা আমি কেন বললাম, সেক্ষেত্রে যে বিষয়টা ব্যাখ্যা দিতে হবে সেটা হচ্ছে, একটা ফ্রন্ট লেগ যখন ব্রেসড থাকে, মানে ফ্রন্ট লেগটা যখন এরকম সোজা থাকছে, তখন ৮০ থেকে ৯০% মোমেন্টাম একজন বোলার জেনারেট করতে পারছেন এবং মাটি থেকে ফোর্সটা তিনি পাচ্ছেন। অর্থাৎ মাটি থেকে ফোর্সটা পাচ্ছেন মূলত আপনি যখন বোলিং করছেন, আপনার বডির লোয়ার পোর্শন থেকে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে আপনার বডির আপার পোর্শনে। তার মানে মাটি থেকে আপনি সুপিরিয়র ফোর্সটা অ্যাবজর্ভ করতে পারছেন বডির লোয়ার পোর্শন দ্বারা, এবং এনার্জিটা উপরের দিকে হাই এনার্জি ট্রান্সফার হতে পারছে। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, আপনারা ছবিও দেখতে পাচ্ছেন। ছবি আপনাদেরকে সুবিধার্থে আসলে বিষয়টা দেখাচ্ছি, যাতে আমি মুখে বলছি এবং সেই সঙ্গে ছবিগুলো দেখছেন, যাতে আপনাদের কাছে বিষয়টা সহজতর হয়। তার মানে এই ব্রেস্ট ফ্রন্ট লেগের কারণে আপনি সুপিরিয়র ফোর্স অ্যাবজর্ভ করতে পারছে আপনার বডির লোয়ার পার্ট, এবং সেই সাথে সেটা ট্রান্সফার করতে পারছে আপনার বডির আপার পোর্শনে, এনার্জিটাকে ট্রান্সফার করতে পারছে। এই জায়গাটায় আরেকটা বিষয় বলা হয়, সেটা হচ্ছে গ্রাউন্ড রিয়াকশন ফোর্স। আবার বলি, গ্রাউন্ড রিয়াকশন ফোর্স, অর্থাৎ এই যে মাটিতে যখন আপনি সাপোজ জোরে হিট করলেন, মাটিতে হিট করার পর মাটি থেকেও কিন্তু একটা রিয়াক্টিভ ফোর্স আপনার বডিতে কাজ করে। সো আলটিমেটলি আপনার যে সময়টায় ফ্রন্ট লেগটা ব্রেসড আছে, তখন মাটি থেকে রিয়াকশন ফোর্সটাও আরও জোরে আপনার বডিতে ট্রান্সফার হচ্ছে। এখন এখানে একটা বিষয় চিন্তা করেন, যে সময়টা আপনি রান আপ নিচ্ছেন,
মানে রান আপটা যখন শুরু করলেন তখন কি থাকে, আপনার বডির এনার্জি লেভেলটা অনেক হাই থাকে। রান আপের শুরুতে কিন্তু আপনি সর্বোচ্চ ফোর্স জেনারেট করছেন, কিন্তু যখন রান আপ নিয়ে দৌড়ে 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 যাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আপনার এনার্জি লেভেলটা ডাউন হচ্ছে। সো আলটিমেটলি ওই যে আমরা যখন ফ্রন্ট লেগটা ল্যান্ডিং করি তখন কিন্তু ওই ফোর্সটা বাধাপ্রাপ্ত হয়, মানে ওই জায়গাটা স্টপ হয়ে যায়। নিউটনের ল কি বলে? নিউটনের ল কিন্তু বলে যখন কোনো গতিশীল বস্তুকে আপনি বাধা দিলেন দেন সেটা থেমে গেল, তখন সেই জায়গাটায় নতুন করে আবার গতি সঞ্চার করতে হচ্ছে একদম 100 থেকে। তার মানে আপনি 100 থেকে যে ফোর্সটা 50-তে নেমে আসছে এবং আপনি ফ্রন্ট লেগটাকে যখন ব্রেস্ট করছেন, মানে ফ্রন্ট লেগটাকে যখন ল্যান্ডিং করছেন, ফ্রন্ট লেগটা যখন ব্রেস্ট, এই সময় আপনি নতুন করে আবার 100% এনার্জি জাগ্রত করতে পারছেন এবং সেটা পরবর্তীতে আপনার বডির আপার পোর্শনে ট্রান্সফার হচ্ছে। এখন একটা বোলিংয়ের বায়োমেকানিক্স আমরা যেটা বুঝি, নাম্বার 1 স্টেপটা হচ্ছে রান আপ স্পিড। রান আপ স্পিডটা এরপর সেটা ব্রেস্ট ফ্রন্ট লেগ যখন হচ্ছে সেটা হরাইজন্টাল মুভমেন্টটা, মানে রান আপের যে হরাইজন্টাল মুভমেন্টটা ছিল সেই হরাইজন্টাল মুভমেন্টটাকে স্টপ করছে। স্টপ করার ফলে আপনি মোমেন্টামটাকে আবার রিজেনারেট করতে পারছেন। বুঝে নেন, স্টপ হলো, স্টপ হওয়ার কারণে মোমেন্টামটা আবার রিজেনারেট হলো, দেন আপনার পেলভিসটা রোটেট করলো, আপনার ট্রাঙ্কটা রোটেট করলো, সেখান থেকে আপনার শোল্ডারটা রোটেট করলো, এলবোটা এক্সটেনশন হলো, রিস্টটা ফ্লেকশন হলো, বলটাকে রিলিজ করলো। তার মানে একটা বোলিংয়ের বায়োমেকানিক্সের টোটাল কতগুলো পার্ট আপনি চিন্তা করেন, এবং এই পার্টগুলোতে যখন আপনার ফ্রন্ট লেগটা ব্রেসড থাকছে, মানে ফ্রন্ট ফুট ল্যান্ডিংয়ের সময় ফ্রন্ট লেগটা ব্রেসড থাকার ফলে আপনার মোমেন্টামটা আপনি অনেক দ্রুত জেনারেট করতে পারছেন, ফোর্সটা অনেক বেশি পাচ্ছেন, পেলভিসটা দ্রুত রোটেট করতে পারছেন, ট্রাঙ্কটাকে রোটেট করতে পারছেন, আপনার ওপরে শোল্ডারটা দ্রুত রোটেট হচ্ছে, ফোর্সফুলি রোটেট হচ্ছে এবং রিলিজটা সব কিছু মিলিয়ে অনেক জোরে হচ্ছে। সো দিস ইজ দ্য থিং, যে বিষয়টা আসলে একটা বোলিংয়ের বায়োমেকানিক্স, এবং এই বোলিংয়ের বায়োমেকানিক্সের উপর বেস করে আসলে সত্যিকার অর্থে একটা বোলিং হয়ে থাকে। এখন এই পুরো জিনিসটা কিন্তু আসলে একজন বোলার যিনি আছেন তারা তো দেখভাল করার দরকার নাই, তাকে তার কোচ বলবেন, সে অনুযায়ী তিনি করবেন, এবং স্পোর্টস সায়েন্টিস্ট যারা আছেন তাকে সে অনুযায়ী ইনস্ট্রাকশন দেবেন, ওই বোলার তার ওই জায়গাটা ওইভাবে ঠিক করবেন। এখন বেন স্টোকসের ক্ষেত্রে যে বিষয়টা ছিল 2023 সালে তিনি চাইলেও তার ফ্রন্ট লেগটাকে ব্রেস্ট করতে পারতেন না, কারণ তার ফ্রন্ট লেগে একটা ইনজুরি ছিল যেটা তার ফিটনেসটাকে রিগেইন করতে হয়েছে, এবং এই যে রিহ্যাব পিরিয়ডগুলো পার করে ফিটনেসটাকে রিগেইন করে এখন তিনি তার ফ্রন্ট লেগটাকে ব্রেস্ট করতে পারেন, যে কারণে তিনি ওইভাবে একদম 100% আউটপুটে বোলিংটাকে করতে পারছেন। এবং এই জায়গাটাতেই সত্যিকারের অর্থে স্পোর্টস সায়েন্সটা এই জায়গাটাতেই কাজ করে। যদিও আমাদের বাংলাদেশে স্পোর্টস সায়েন্স জিনিসটা আসলে খুব বেশি পরিচিত না, যদিও আমাদের বেশ কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমি দেখেছি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের বিকেএসপি, আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে, আমি এখন নাম মেনশন করতে পারছি না, স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট আছে, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি দেখেছি স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট আছে। সো এই প্রফেশনের বা এই স্টুডেন্টদেরকে অনেক বেশি মাত্রায় কিন্তু প্রমোট করাটা খুব গুরুত্বপূর্ণ, যাতে এই প্রফেশনে যারা বের হচ্ছেন তারা পরবর্তী সময় প্লেয়ারদেরকে গাইড করতে পারেন, হাই পারফরমেন্স প্লেয়ার তৈরি করতে পারেন। এগুলো কিন্তু আলাদা আরেকটা প্রফেশন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।